ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 11 এ রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং ক্লাস নিয়ে আলোচনা করব। কেমিক্যাল বন্ডিং এ অনেকগুলো ক্লাস হয়েছে তোমাদের এর আগে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এটা খুব বড় চ্যাপ্টার এটা এবং প্রচুর কনসেপ্ট আছে এই চ্যাপ্টারে, তাই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি আমরা এর আগের ক্লাসে শুরুটা করেছিলাম যে দ্বিমেরু ভ্রামক মানে যে যদি কোনো একটা যৌগ ধ্রুবীয় হয় তখন তার ধ্রুবীয়তার মান পরিমাপ করা হয় একটা রাশি দ্বারা, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, যেটাকে মিউ অক্ষ দ্বারা সূচিত করা হয়। এবং দেখেছিলাম যে যদি কোনো অণু ধ্রুবীয় হয় সেক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0 হয়, কিন্তু যদি সেটা অধ্রুবীয় হয় বা নন পোলার হয় সেক্ষেত্রে মিউর মানটা ইকুয়াল টু 0 হয়। এবং এর ইউনিট কি কি হয় সেটা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম, যে ডিবাই হয় ব্যবহারিক একক ডিবাই, এছাড়া ইএসইউ সেমি, এছাড়া এসআই একক হচ্ছে কুলম মিটার, বিভিন্ন আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট ডাইপোল মোমেন্ট অফ এ মলিকুল। একটা যৌগের আমি কি করে ডাইপোল মোমেন্ট বের করব। ধরো আমাকে কোশ্চেন দেওয়া হলো BF3 boron trifluoride. This molecule, that means BF3, whether it is polar or non-polar, অর্থাৎ এটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে আমি জানবো কি করে? তাহলে BF3 এই অণুটি এটা ধ্রুবীয়, that means পোলার, না এটা অধ্রুবীয় বা নন পোলার, জানবো কি করে? তাহলে আজকে আমাদের এটাই জানার বিষয় যে একটা যৌগ বা একটা অণু দেখে আমরা বলে দিতে পারি কি করে সেটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে। আমি তোমাদের এক দুটো এক্সাম্পল দেখাবো, বেশি দেখাবো না। সেই দুটো একটা কি দুটো এক্সাম্পল দেখাবো, সেই দুটো এক্সাম্পলগুলো ভালো করে ফলো করবে, তাহলে দেখবে তোমরা বইতে আরো সেভারাল এক্সাম্পল ওখানে এক জায়গায় কি করা আছে না এক জায়গায় সেগুলো স্টোর করা আছে। সেই সেভারাল এক্সাম্পলগুলো যে আছে সেগুলোকে তোমরা নিজেরা লিসেন করবে, নিজেরা দেখবে, তাহলে দেখবে তোমরা সুন্দর রিড করলে তোমরা আরামসে বুঝতে পারবে। এই সেভারাল যে এক্সাম্পলগুলো গ্যাদার করা আছে এক জায়গায় পটপট করে, হ্যাঁ, সেগুলোকে তোমরা প্রত্যেকে রেডি করবে, তাহলে জিনিসটা ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে আমি প্রথম দেখাই তোমাদেরকে যে BF3 বা বোরন ট্রাইফ্লুরাইড whether it is polar or non polar, অর্থাৎ এটা ধ্রুবীয় না অধ্রুবীয়, আমরা এটা এখানে দেখাতে চাইছি। তাহলে BF3 অণু ধ্রুবীয় না অধ্রুবীয় জানতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ BF3, অর্থাৎ BF3 অণুটির জ্যামিতিক আকৃতি কি আগে জানতে হবে। আমরা ভেস্পার প্রত্যেকে জানি বোরনের তার আউটার মোস্ট সেল বা যোজনা কক্ষে কয়টা থাকে? 3টে থাকে, আর প্রত্যেকটা ফ্লুইনে একটা করে, তাহলে 3 প্লাস 3 ইন্টু 1 মানে 3 3 6, তার 6টি মানে 3 জোড়। 3 জোড় মানে আমরা জানি জ্যামিতি আকার হয় 3BP 0LP, কারণ 3 জোড়ের মধ্যে 3টি পার্শ্ব পরমাণু আছে, কোনো নিঃসঙ্গ একটু নেই, তাহলে 3টের মধ্যে 3টি যদি বিপি হয় আর লোন পেয়ার যদি 0 হয় তাহলে জ্যামিতি আকার কি হয় আমরা সবাই জানি ত্রিকোণীয় সমতলীয়। তাহলে এই কারণে BF3 স্ট্রাকচারটা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ BF3। তাহলে ফার্স্ট আমরা জেনে নিলাম এর স্ট্রাকচারটা। সেকেন্ড হচ্ছে হাইব্রিডেশন অফ BF3। হাইব্রিডেশন কত হবে না আমরা প্রত্যেকেই জানি, যদি 3 জোড় হয় তার হাতে গুনে নেব 3 জোড় মানে SPP, এটা কোথায় আটকেছি? 3 এ আটকেছি, তাহলে 3 জোড় মানে SPP, এটা কোথায় আটকেছি? 3 এ আটকেছি, তাহলে এই যে সংক্রান্ত কি হবে হাইব্রিডেশন কি হবে? sp2। তাহলে BF3 হাইব্রিডেশন হচ্ছে sp2, এটা সেন্ট্রাল অ্যাটমের সংক্রান্ত আছে sp2 এবং জ্যামিতি আকার হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। এবার একটু চলে যাই ওর বন্ড মোমেন্ট বা বন্ধন ভ্রামকের কথা দেখি। দেখো তো বি দ্যাট মিন্স বোরন এবং এফ মানে ফ্লুরিন, এদের মধ্যে কোনটি তড়িয়াত্মক? তড়িয়াত্মকতা বললে আমাদের একটা ক্রমের কথা মনে করি, সেটা হচ্ছে ফোনকল এসপি। ফোনকল এসপি অর্থাৎ ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, ফসফরাস। তাহলে সেক্ষেত্রে ফ্লুরিনের তড়িৎ নিশ্চয়ই বোরন থেকে বেশি, অর্থাৎ ফ্লুরিন ইজ দ্য more electronegative than the boron। তাহলে এই বিএফ বন্ধনটি একটা ধ্রুবীয় বন্ধন, কেন আমি এখনই বললাম ফ্লুরিন তড়িৎ বেশি বোরন তড়িৎ কম, তার তড়িৎ যার বেশি সে একটু নেবে আর যার তড়িৎ কম সে একটু ছেড়ে দেবে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে এই বিএফ বন্ধনে ইলেকট্রনগুলো কোন দিকে পালিয়ে যাচ্ছে? এফ এর দিকে যাচ্ছে।
সেটাকে বোঝানোর জন্য আমরা কেমন তীর দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ বোরন থেকে ইলেকট্রনগুলো এফ এর দিকে যাচ্ছে। একইভাবে এই বিএফ বন্ধন ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? এফ এর দিকে আসবে। এই বিএফ বন্ধন ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? এফ এর দিকে আসবে। তাহলে এই দুটো বিএফ বন্ধনে যদি লব্ধি ভ্রমণ আঁকি, লব্ধি মিন্স গড়, ফিজিক্সে আমরা যারা পড়েছে তারা হচ্ছে লব্ধি মানে গড়। যদি গড় করি তাহলে কি হবে? এই দুটো বিএফ বন্ধনের গড় কি? এইটা, এটাকে বলা হয় মিউ আর, রেজাল্টেন্ট মোমেন্ট। কোনটা নিচের দিকে আছে? দেখো তো, এর ক্ষেত্রে এই ভ্রামকটা আর এই ভ্রামকটা, মানে একটা বিএফ বন্ধনের ভ্রামক অপর দুটি বিএফ বন্ধনের লব্ধি ভ্রামককে পুরোপুরি প্রশমিত করছে। তাহলে এটাও বিএফ আর এই দুটো লব্ধি ভ্রামকটা বিএফ। তাহলে এর মিউ আরটা এর লব্ধি ভ্রামককে গেছে প্রশমিত করছে। প্রশমিত করা মানে এই যতটা টানছে এই ততটা টানছে, এই যতটা টানছে দিকে এই ততটা টানছে। তাহলে আলটিমেটলি কি হবে? কোনো টান অনুভূত হবে না, মানে ইলেকট্রনে প্রশমিত হয়ে যাবে। দ্যাট ইজ মিউ ইকুয়াল টু 0। আর মিউ ইকুয়াল টু 0 হওয়ার জন্য এটা কি হয়ে যাবে? আগের ক্লাসে বলেছি কি হবে? হ্যাঁ, এটা কি হবে? ধ্রুবীয় হবে। অবভিয়াসলি, গুড, এটা ধ্রুবীয় হবে। ধ্রুবীয় মিন্স পোলার মলিকুল হবে। তাহলে আমি কি করে চিনলাম BF3 পোলার মলিকুল? আর স্টেপ বাই স্টেপ যদি যাই, প্রথম আমরা কি দেখলাম? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ BF3, অর্থাৎ BF3 জ্যামিতিক আকৃতিটা কি দেখলাম? কি দেখলাম? ত্রিকোণীয় সমতলে। তারপর আমরা দেখলাম কি ওর সংকরান দশাটা কত হবে? সংকরান কি দেখলাম? sp2। তাহলে এবার তার ছবিটা এঁকে ফেললাম। এবার দেখলাম যে একটা BF বন্ধনের ভ্রামক অপর দুটি BF বন্ধনের লব্ধি ভ্রামককে সম্পূর্ণরূপে প্রশমিত করছে। সম্পূর্ণ প্রশমিত করলে তার লব্ধি ভ্রামকের মান থাকে না, এই জন্য ও কি হচ্ছে? মিউ ইকুয়াল টু 0। এই জন্য ওর কি হচ্ছে? দ্বিমেরু ভ্রামকের মান 0। নেক্সট একটা एग्जांपल দিয়ে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে NH3 and NF3। এই দুজনের ভ্রামক নিয়ে আলোচনা হচ্ছে, NH3 এবং NF3। এরা ধ্রুবীয় না অধ্রুবীয় আমরা দেখতে যাচ্ছি। দেখি আমরা NH3 ভেসপা লাগাই। NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের বহিস্থিত কটা থাকে? 5টা। 3টি হাইড্রোজেনের জন্য 3টা, তাহলে 5টি হবে, 5 3 8, 8 মানে 4 জোড়। 4 জোড়ের মধ্যে কটা পারমাণু আছে? 3টি, মানে 3bp। তাহলে কটা এলপি আছে? 1 এলপি। 3 1 4, 3 1 4 হলে কি হয়? পিরামিডীয়। প্রত্যেকে বেঞ্চমার্কটাকে মুখে মুখে করবে, না হলে কিন্তু কোনোদিন শিখতে পারবে না। তাহলে আবার বলছি আমরা, নাইট্রোজেনের 5 প্লাস 3 ইনটু 1 3, মানে 5 3 8, আর মানে 4 জোড়। 4 জোড় মানে কি? তার মধ্যে কটা পারমাণু আছে? 3টা, মানে 3bp 1 lp। 3bp 1 lp 3 1 4 হলে কি হয়? পিরামিডীয়। 3 1 4 হলে কি হয়? পিরামিডীয়। তাহলে স্ট্রাকচারটা কি হবে? পিরামিডীয়। একটা লোন পেয়ার আর 3টে বন্ড পেয়ার। ঠিক একইভাবে NF3 দেখি, তার একইভাবে 5 3 8, আর মানে 4 জোড়। 4 জোড় মানে 3 1 4, অর্থাৎ 3bp 1 lp। দ্যাট মিন্স এরও স্ট্রাকচার হচ্ছে সিমিলার টু দা NH3, সিমিলার স্ট্রাকচার অফ দা NF3। অর্থাৎ NF3 যেমন আকৃতি, সরি NH3 যেমন আকৃতি, NF এর আকৃতি একই। তাহলে আমরা মনে কি করতে পারি? এই দুজনের ভ্রামকের মান একই হবে, কারণ একই রকম যদি স্ট্রাকচার হয়। দেখি আমরা এদের ভ্রামকের মান একই হচ্ছে না আলাদা হচ্ছে। দেখো N আর H এর মধ্যে কার দূরত্ব বেশি? তোমরা নিজে বলো, N আর H এর মধ্যে কার দূরত্ব বেশি? আমাদের এখানে লেখা আছে ফোন কল sp, তাহলে কার দূরত্ব বেশি? নাইট্রোজেন। তাহলে এই NH বন্ধনের ইলেকট্রনগুলো কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে যাবে। এ কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে যাবে। এ কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে যাবে। তাহলে লব্ধি ভ্রামকটা কোন দিকে যাবে? দ্যাট মিন্স মিউ আর কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে যাবে। 3টে NH বন্ধন যদি নাইট্রোজেনের দিকে যায়, তাহলে লব্ধিটা কোন দিকে যাবে? নাইট্রোজেনের দিকে যাবে। আর নিঃসঙ্গ বা লোন পেয়ার ইলেকট্রন ভ্রামক কোন দিকে? সবসময় উপর দিকে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো, NH3 ক্ষেত্রে 3টে NH বন্ধনের লব্ধি ভ্রামক ও নিঃসঙ্গ ইলেকট্রনের ভ্রামক দুটোই সমমুখী। দেখো এও যেদিকে আছে এও সেদিকে আছে, এই জন্য এর মিউ মান নট ইকুয়াল টু 0। মিউ মান নট ইকুয়াল টু 0, অর্থাৎ কি এর দ্বিমেরু ভ্রামকের মান 0 নয়, মানে ধ্রুবীয়। এই কারণে NH3 হচ্ছে ধ্রুবীয়। তাহলে NH3 ধ্রুবীয় কেন বুঝতে পারলে? যে NH3 জ্যামিতিক আকৃতি দিয়েছে পিরামিডীয় এবং সংক্রান্ত হচ্ছে sp3, এবং এতে দেখা যাচ্ছে 3টে NH বন্ধনের লব্ধি ভ্রামক এবং নিঃসঙ্গ ইলেকট্রনের ভ্রামক দুটোই সমমুখী, তাই এর ভ্রামকের মান খুব উচ্চ হয়। এবার এক্ষেত্রে চলে যাই NF3 ক্ষেত্রে। N আর F এর মধ্যে কার দূরত্ব বেশি? ভালো করে দেখো, ফোন কল sp, তাহলে কার দূরত্ব বেশি? ফোনের বেশি। F
90 থেকে। তাহলে এনএফ বন্ধনের ভ্রামক কোন দিকে আসবে? এফ এর দিকে, এফ এর দিকে, এফ এর দিকে। তাহলে লব্ধি ভ্রামক কোন দিকে হবে? লব্ধি ভ্রামকটা কোন দিকে হবে? তাহলে এফ এর দিকেই হবে। কিন্তু নিঃসংগঠিত ভ্রামক কোন দিকে? উপর দিকে আছে। তাহলে লব্ধি ভ্রামককে নিঃসংগঠিত ভ্রামক দ্বারা সম্পূর্ণ হবে? কখনোই সম্পূর্ণ হবে না। কি হবে? আংশিক হবে। তাহলে তিনটে এনএফ বন্ধনের লব্ধি ভ্রামক আর নিঃসংগঠিত ভ্রামক পরস্পর বিপরীতমুখী হয়ে যায়, পরস্পর বিপরীতমুখী হয়ে যায়। তাই সম্পূর্ণ প্রশমিত হয় না, আংশিক হয়। কেন? সেখানে কি ছিল? একটা বিএফ, নিচেরটাও বিএফ, কিন্তু এখানে দেখো একটা এনএফ, উপরটা লোন পেয়ার। তাই সম্পূর্ণ প্রশমিত না হয়ে আংশিক প্রশমিত হয়। কি হয়? আংশিক প্রশমিত হয়। এই জন্য এক্ষেত্রেও মিউ নট ইকুয়াল টু 0, কিন্তু এর ক্ষেত্রে মিউর মানটা এর ক্ষেত্রে বেশি। কেন? দুটো সমমুখী, এক্ষেত্রে দুটো বিপরীতমুখী, কিন্তু 0 নয়। এই কারণে NH3 আর NF3 দুজন ধ্রুবীয় হলেও NH3 ধ্রুবীয়তার মান NF3 থেকে বেশি। তাহলে ধ্রুবীয়তা কিভাবে পরিমাপ করা হয় আমি প্রত্যেককে দেখালাম। ধ্রুবীয়তা পরিমাপ করবে আমরা কি করে? দ্যাট মিনস আমি তাদের বন্ধন ভ্রামক এবং লব্ধি ভ্রামকের অভিমুখ দেখে বলে দিতে পারি সেটি ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে, এবং সেটা পরিমাপ করতে পারলাম। ওকে, এবার আমি তোমাদের দেখাবো সাইক্লিক যৌগের ক্ষেত্রে কিভাবে দ্বিমেরু করতে হয়। আমরা এতক্ষণ যেগুলো দেখালাম BF3, NH3, NF3, এগুলো হচ্ছে ওপেন কম্পাউন্ড বা নন সাইক্লিক কম্পাউন্ড। নন সাইক্লিক কম্পাউন্ড মানে যেগুলো বদ্ধ শৃঙ্খলযুক্ত যৌগ নয়, দ্যাট মিনস জাস্ট ওপেন, মানে অ্যাসাইক্লিক বা নন সাইক্লিক কম্পাউন্ড। ওকে, এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের কিভাবে দ্বিমেরু ভ্রামক বের করতে হয়। সাইক্লিক কম্পাউন্ডের কিভাবে দ্বিমেরু ভ্রামক বের করতে সেটা আমি এবার দেখাবো। সাইক্লিক কম্পাউন্ডে কিভাবে দ্বিমেরু ভ্রামক বের করতে সেটা আমি দেখাচ্ছি। আমি তিনটে एग्जांपल নিচ্ছি। এই একটা যৌগ, এই একটা যৌগ, এই একটা যৌগ। তাহলে তিনটে যৌগ দেখালাম, এই একটা, এই একটা, এই একটা। তিনটে যৌগের ক্ষেত্রে আমি দেখাতে চাইছি এরা তিনটেই সাইক্লিক কম্পাউন্ড। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তিনজনেরই বদ্ধ শৃঙ্খল আছে। এই তিনটে যৌগের ক্ষেত্রে আমি দেখাতে চাইছি তাদের দ্বিমেরু ভ্রামকের মান কত হতে পারে। এদের দ্বিমেরু ভ্রামক পরিমাপ করা হয় যে সূত্র, তারা সূত্র হচ্ছে মিউ রেজাল্টেন্ট সমান √μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2μ1 μ2 cos থিটা। μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2μ1 μ2 cos থিটা, এটা হচ্ছে তাদের মধ্যে সাইক্লিক যৌগের ক্ষেত্রে তাদের ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বের করার সূত্র। সাইক্লিক যৌগের ক্ষেত্রে তাদের দ্বিমেরু ভ্রামক বের করার সূত্র। ওকে, তাহলে এই যে CCl বন্ধনটা আছে, CCl তার মোমেন্টটা কোন দিকে? Cl এর দিকে। দেখুন সেটাকে ধরে নিলাম μ1। আবার এই CCl যে বন্ধনটা আছে তার মোমেন্টটা কোন দিকে? এই দিকে। কারণ কার্বন আর ক্লোরিনের মধ্যে কাতরতা বেশি, কার্বনের ক্লোরিনের বেশি হয়, তাহলে এই দিকে, দ্যাট ইজ μ2। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে μ1 = μ2। দেখো এটাও CCl, এটাও CCl, কিন্তু দেখো এই দুটো মোমেন্ট তারা একটা কেন্দ্রে কোণ সৃষ্টি করেছে। এই দুটো মোমেন্ট কেন্দ্রে একটা কোণ সৃষ্টি করেছে। সেই কোণটার মান কত? 60 ডিগ্রি। সেই কোণটার মান কত? কেন্দ্রের কত হয়েছে? 60 ডিগ্রি। কেন? মোট 360 ডিগ্রি, তার মধ্যে একটা ভাগ হলে 6 দিয়ে ভাগ করলে 636, মানে 360 ডিগ্রি একটা ভাগ করলে 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই যৌগটাকে বলা হয় অর্থ যৌগ। তাই আমরা লিখি মিউ অর্থ। যেটা হচ্ছে অর্থ যৌগ। অর্থ কি করে বুঝি আমরা? যদি 1 আর 2 মানে পরপর গায়ে গায়ে থাকে তাহলে বলা হয় অর্থ। তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে μ1 আর μ2 সমান 2μ1 স্কয়ার প্লাস 2μ1 স্কয়ার cos 60 ডিগ্রি। তাহলে কত হবে? 2μ1 স্কয়ার, তাহলে μ1 আর μ2 টা সমান, তাহলে μ1 স্কয়ার প্লাস μ1 স্কয়ার 2μ1 স্কয়ার প্লাস 2μ1 স্কয়ার cos থিটা cos 60, that is equal to √2μ1 স্কয়ার
প্লাস 2 μ1 স্কয়ার ইনটু হাফ। তোমরা কতই জানো cos 60 মান হচ্ছে হাফ হয়, cos 60 মানে হাফ, দ্যাট মিন্স এটা কত হবে √3 ইনটু মিউ, √3 ইনটু মিউ। তাহলে অর্থ কম্পাউন্ড ক্ষেত্রে তার দ্বিমেরু ভ্রামকের মান কত হবে √3 ইনটু মিউ। ঠিক একইভাবে এটাকে বলা হয় মেটা কম্পাউন্ড। তাহলে মেটার ক্ষেত্রে এর বন্ড মোমেন্ট এই দিকে, দ্যাট ইজ μ1, এর বন্ড মোমেন্ট এই দিকে, দ্যাট ইজ μ2, এবং এরা একটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, একটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। সেই কোণটার মান কত 120 ডিগ্রি। কেন একটা ঘরে 60, এখানে দুটো ঘর মানে 1 2 3, একটা ঘর ছেড়ে করেছে, তাহলে অ্যাঙ্গেলটা কত 120। একইভাবে ক্যালকুলেশন করলে এর মান হয় দ্যাট ইজ মিউ মেটা, এর মান কত হয় মিউ বা μ1, যেটা ইচ্ছা বলতে হবে মিউ। একইভাবে প্যারার ক্ষেত্রে দেখি এর সিসিএল মোমেন্টটা এইদিকে, এর সিসিএল মোমেন্টটা এইদিকে। তোমরা ভালো করে দেখলে দেখো এর মোমেন্টটাকে এ প্রশমিত করে দিচ্ছে, তাই এক্ষেত্রে মিউ প্যারা কত হবে 0। তাহলে দেখতেই পাচ্ছি এদের মধ্যে অর্থ আর মেটা কম্পাউন্ড, এদের মধ্যে অর্থ আর মেটা কম্পাউন্ড ধ্রুবীয় হলেও, তাহলে এদের মধ্যে দেখেই বুঝতে পারছি আমরা এদের মধ্যে অর্থ মেটা কম্পাউন্ড ধ্রুবীয় হলেও প্যারা কম্পাউন্ড কিন্তু নন পোলার কম্পাউন্ড বা ধ্রুবীয় হয়, অধ্রুবীয় হয়। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি আমরা অর্থ ও মেটা যৌগ ধ্রুবীয় হলেও প্যারা যৌগ সর্বদা অধ্রুবীয় হয়, ব্যতিক্রম। ওয়ান এক্সেপশনাল প্রেজেন্ট, যেটা প্যারা কম্পাউন্ড হওয়া সত্ত্বেও ধ্রুবীয় হয়। পরীক্ষার জন্য ভি 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 আই একটা যৌগ আছে যেটা প্যারা কম্পাউন্ড হওয়া সত্ত্বেও ধ্রুবীয় হয়, প্যারা কম্পাউন্ড কিন্তু ধ্রুবীয়। ভি ভি আই লিখে নোটিস রাখবে তোমরা, প্যারা যৌগ কিন্তু ধ্রুবীয়, প্যারা যৌগ কিন্তু ধ্রুবীয়, খুব ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। কারণ আমরা জানি এভরি প্যারা কম্পাউন্ড বা এভরি প্যারা মলিকুল আর নন পোলার মলিকুল, বাট একটাই যৌগ আছে যা প্যারা যৌগ কিন্তু ধ্রুবীয় হয়, যেগুলো দেখে রাখো প্রত্যেকে। এর নাম হচ্ছে প্যারা হাইড্রোকুইনল, এর নাম হচ্ছে প্যারা হাইড্রোকুইনল। এটা একমাত্র যৌগ যার ক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স প্যারা কম্পাউন্ড বাট মিউ নট ইকুয়াল টু 0। এবার খেয়াল রাখবে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার প্যারা কম্পাউন্ড সত্ত্বেও ধ্রুবীয় হয় এমন যৌগ হচ্ছে প্যারা হাইড্রোকুইনল, প্যারা হাইড্রোকুইনল, দন্তে নল নল, প্যারা হাইড্রোকুইনল, যার মিউ নট ইকুয়াল টু 0। তাহলে নিশ্চয় প্রত্যেকে বোঝা গেল যে ধ্রুবীয়তা কিভাবে আমরা পরিমাপ করতে পারি। এবার আমরা চলে যাব নতুন একটা বিষয়ে বা নতুন একটি ধারণা নিয়ে, যেটা আমরা পড়ার প্রথমেই বলেছিলাম, হাউ মেনি টাইপস অফ বন্ড আর প্রেজেন্ট ইন এ মলিকুল। একটা যৌগের মধ্যে কত রকম বন্ধন হতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। কোনটা ছিল সরাসরি পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রনের গ্রহণ বর্জন, কোথাও ছিল দুজনই বর্জন, দুজনই সমানভাবে গ্রহণ। ঠিক আছে, আজকে আমরা পড়বো একটা স্পেশাল টাইপ অফ বন্ড, যেটা ওখানে উল্লেখ করেছিলাম আমরা, তার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর ফার্স্ট ক্লাসে যখন ডিফারেন্স টাইপ অফ বন্ড দেখেছিলাম সেখানে এর কথা বলেছিলাম, বন্ডটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো রাসায়নিক বন্ধনের একটা স্পেশাল টাইপ অফ বন্ড, স্পেশাল টাইপ কেন বলছি তোমরা ডেফিনেশনটা দেখলে বুঝতে পারবে যে স্পেশাল টাইপ অফ বন্ড, নতুন ধরনের বন্ধন, দ্যাট ইজ নেম অ্যাজ হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন বুঝতে গেলে আমি দুটো কথা তোমাদের বলবো, ভালো করে সেই দুটো কথা মাথায় ঢুকে না, তাহলে দেখবে হাইড্রোজেন বন্ধন কোনোদিন আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ডেফিনেশনটাও বুঝতে অসুবিধা হবে না। দুটো কথা বলছি। ফার্স্ট কথা কি, 1 নম্বর পার্ট, এটাকে তোমরা শর্ত বলে মনে রাখতে পারো যে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, এটাও মনে রাখতে পারো। হাইড্রোজেন বন্ধন বুঝতে গেলে এই দুটো জিনিসই তোমাদের মাথায় ঢোকাতে হবে। ফার্স্ট হচ্ছে যে হাইড্রোজেনটি হাইড্রোজেন বন্ধন করবে, যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে, সেই হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই ফ্লুরিন, সেই হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই ফ্লুরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন এদের মধ্যে কোনো একটির সঙ্গে FON ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কোনো একটির সঙ্গে যেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমি বলে ফেললাম, নিশ্চয়ই বুঝতে পেরেছি যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে
যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে, যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে সেই হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই এই তিনজনের মধ্যে কোনো একটির সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। অর্থাৎ কোন ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে এইরকম এই তিনটির মধ্যে কোনো একটির সঙ্গে যেন সে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? বলছে হাইড্রোজেন বন্ধন তার সঙ্গেই করা হবে সেই পরমাণুটি যেন অবশ্যই কি হয়, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কোনো একটি হয়। অর্থাৎ যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে সেটা কার সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে? এই তিনটির মধ্যে কোনো একটির সঙ্গে। হাইড্রোজেন বন্ধনের দুটো শর্ত বোঝাতে পেরেছি, যে পরমাণুটি হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করবে, অর্থাৎ যে হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করবে সেই হাইড্রোজেন পরমাণুটি অবশ্যই ফ্লুরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের মতো কোনো একটি পরমাণুর সঙ্গে যেন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। নাম্বার 2, ওই হাইড্রোজেন পরমাণুটি হাইড্রোজেন বন্ধন করবে কার সাথে? না ওই ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের মধ্যে কোনো একটির সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে। একটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝে যাবে। ধরো আমি লিখলাম এখানে এইচএ আর লিখলাম এইচএ। তাহলে দেখো তো এখানে একটা এইচ পরমাণু আছে, নাম্বার 1 কন্ডিশন, এখানে একটা এইচ পরমাণু আছে এবং এইচ পরমাণুটি কার সঙ্গে সমযোজী বন্ধনে আছে? ফ্লুরিনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে এই তিনের মধ্যে কোনো একটির সঙ্গে থাকলে হবে। তাহলে এখানে ফ্লুরিনের সঙ্গে আছে, এর প্রথম শর্তটি হয়ে গেল। আচ্ছা এটা কার সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে? এই তিনের মধ্যে কোনো একটির সঙ্গে। সমান হতে পারে বা সমান নাও হতে পারে, এখানে সমান হয়ে গেছে, অন্য সময় সমান নাও হতে পারে। এই তিনের মধ্যে কোনো একটির সঙ্গে করবে। তাহলে এখানে কার সঙ্গে করেছে? ফ্লুরিনের সঙ্গে করেছে। তাহলে এর ফলে কি হয়? এদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই যে দুর্বল আকর্ষণ বল, এই দুর্বল আকর্ষণ বলটাকেই নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ধন। এই যে দুর্বল আকর্ষণ বল দেখতে পাচ্ছ, এই দুর্বল আকর্ষণ বলটাকে নাম দেওয়া হয়েছে এইচ বন্ড। এবার অনেকে কোশ্চেন থাকে যে স্যার কেন হলো, কেন এই দুর্বল আকর্ষণ বলটা সৃষ্টি হলো? অনেকে এটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে মনে করে। কেন তৈরি হলো? না এটাও কনসেপ্ট এসে ফ্রম দা ইলেকট্রোনেগেটিভিটি বা ফ্রম দা পোলারিটি। তোমরা নিজেরাই দেখো তাহলে বুঝতে পারবে। এইচ আর এফ এদের মধ্যে কার হতে বেশি? ফ্লুরিন। তাহলে ফ্লুরিনটা হচ্ছে ঋণাত্মক মৌল, দ্যাট মিন্স ঋণাত্মক আধান প্রাপ্ত। তাহলে হাইড্রোজেনটা ইলেকট্রন ছেড়েছে নিশ্চয়ই, তাহলে হাইড্রোজেনটা এখানে কি ধনাত্মক আধান প্রাপ্ত। ঠিক একই হবে এখানেও কি ঋণাত্মক আধান প্রাপ্ত, এটা ধনাত্মক আধান প্রাপ্ত। দেখো তো প্লাসের কাছে সামনে মাইনাস আছে, প্লাসের সামনে মাইনাস আছে, যেটাকে তোমরা কি বলো? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় বল। তাহলে দেখো এদের কাছে প্লাসের কাছে মাইনাস আছে, যেমন Na প্লাসের কাছে Cl মাইনাস চলে আসে, তাহলে এরা কি হবে? এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে না। এবার বলে দুর্বল কেন বললো? না আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আয়ন সৃষ্টি হয়। এখানে কি আয়ন সৃষ্টি হয়েছে? আয়ন সৃষ্টি হয়নি, কারণ এখনো সে অণুর ভেতরে আছে, অর্থাৎ আংশিক আধান পেয়েছে মাত্র, কিন্তু এখন সে পুরোপুরি আয়ন হতে পারেনি, তাই তার আকর্ষণ বলটাও পুরোপুরি হতে পারবে না। এই জন্য দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয়েছে। এই কারণে দেখা যায় যে কি দেখি আমরা, না এইরকম কোনো হাইড্রোজেন বন্ধন লক্ষ্য হতে পারে, এইরকম কোনো দুর্বল আকর্ষণ বল লক্ষ্য হতে পারে। তাহলে নিশ্চয় হাইড্রোজেন বন্ধন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। হাইড্রোজেন বন্ধন হচ্ছে যখন কোনো একটা অণু অভ্যন্তরস্থ একটি এইচ পরমাণু ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কোনো একটি পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এবং সে ওই তিনজনের মধ্যে কোনো একটির সঙ্গে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে একটি দুর্বল আকর্ষণ বল সৃষ্টি করে এবং বন্ধন সৃষ্টি করে, তাকেই বলা হয় এইচ বন্ধন বা হাইড্রোজেন বন্ধন। এইচ বন্ধনের শক্তি, তার শক্তি কি করে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এ প্লাস এ মাইনাস। এই মাইনাসটা যত বেশি, এ তো প্লাস ফিক্সড, কারণ এইচ বন্ধনে এইচ তো থাকবে, এ চেঞ্জ হবে না, কিন্তু এফটা চেঞ্জ হতে পারে। এই তড়িয়াত্মকতা যত বেশি হবে তত কি প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বাড়বে, মানে তত তার স্থায়িত্ব বা বন্ধন শক্তি বাড়বে। এই কারণে দেখা যায় তড়িয়াত্মকতা বৃদ্ধি করলে তার স্থায়িত্ব বা বন্ধন শক্তি বৃদ্ধি পায়। আমরা সবাই জানি ফ্লুরিনের মধ্যে বেশি, তাই এই বন্ধনটা সবচেয়ে শক্তিশালী। যদি এখানে অক্সিজেন দিয়ে দিই তার শক্তিটা একটু কমবে, যদি নাইট্রোজেন দিয়ে দিই শক্তিটা আরো একটু কমবে। কেন কমবে? কারণ হচ্ছে সবচেয়ে তড়িৎ হচ্ছে কি ফ্লুরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। এই কারণে ফ্লুরিনের ক্ষেত্রে এই বন্ধনটি সবচেয়ে শক্তিশালী, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই বন্ধন জিনিসটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে এভরি ম্যাটার হ্যাভ এ সাম এক্সেপশনাল।
তাহলে এখানে একটা এক্সেপশনাল আছে, যেমন আমরা এর আগে দেখছিলাম এখানে একটা এক্সেপশন আছে, এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশনটা কি? অর্থোক্লোরোফেনল, এর নাম হচ্ছে অর্থোক্লোরোফেনল। এই যৌগটির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন শর্ত না মানলেও হাইড্রোজেন বন্ধন হয়, ব্যতিক্রম। এর মধ্যে হাইড্রোজেন বন্ধনের শর্ত না মানলেও হাইড্রোজেন বন্ধন হয়, যেটার নাম হচ্ছে অর্থোক্লোরোফেনল। এরকম আরেকটা एग्जांपल আছে, নাম হচ্ছে ফ্লোরাল হাইড্রেট। এটা আরেকটা যৌগ যেটা এই যে বন্ধনের শর্ত মানে না, কিন্তু এই যে বন্ধন দেখায়, এগুলো এক্সেপশন। এই যে বন্ধনের শর্ত না মানলেও এই যে বন্ধন দেখায়, ডিউ টু দা সাম এক্সট্রা স্টেবিলিটি গেইন করে। কোনোটা ভিন্ন স্থায়িত্ব আছে এর মধ্যে, সেটা হচ্ছে সাইক্লিক স্টেবিলিটি। সেই সাইক্লিক স্টেবিলিটির জন্য বা ভিন্ন স্থায়িত্বের জন্য এগুলো এক্সেপশনাল হয়, যার মধ্যে হাইড্রোজেন শর্ত নেই, তবুও এটা স্থায়িত্ব লাভ করে। ওকে, তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন কি জিনিস প্রত্যেকে বুঝে গেলাম। হাইড্রোজেন বন্ধন শক্তি কোন বিষয়ের উপর নির্ভর করে, কখন হয় কখন হয় না, আমরা প্রত্যেকে বুঝে গেলাম। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ হাইড্রোজেন বন্ধন আর অ্যাভেলেবল। কত ধরনের হাইড্রোজেন বন্ধন আমরা লক্ষ্য করি। হাইড্রোজেন বন্ধন দু ধরনের হয়, একটাকে আমরা বলি আন্তঃরাণবিক এইচ বন্ধন, আরটাকে আমরা যেটা ইংলিশে হচ্ছে ইন্ট্রামলিকুলার এইচ বন্ড। আরটাকে আমরা বলি আন্তঃরাণবিক এইচ বন্ধন, যেটাকে আমরা বলি ইন্টারমলিকুলার এইচ বন্ড। এটাকে বলি আমরা ইন্টারমলিকুলার এইচ বন্ড। তাহলে আমরা দু ধরনের হাইড্রোজেন বন্ধন দেখতে পাই, অন্ত মানে নিজের মধ্যে, অর্থাৎ একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে বলা হয় অন্তরাণবিক এইচ বন্ধন। তাহলে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তখন সেই হাইড্রোজেন বন্ধনকে বলা হয় অন্তরাণবিক এইচ বন্ধন। আবার রিপিট করছি, একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তখন তাকে বলা হয় অন্তরাণবিক এইচ বন্ধন। এক্সাম্পল কার মধ্যে হয়? এক্সাম্পল হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এক্সাম্পল হচ্ছে স্যালিসালডিহাইড। এগুলো হচ্ছে যৌগ যার মধ্যে অন্তরাণবিক এইচ বন্ধন দেখা যায়। তাহলে অর্থোনাইট্রোফেনল, স্যালিসালডিহাইড বা অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এই ধরনের যৌগের মধ্যে অন্তরাণবিক এইচ বন্ধন দেখা যায়। আমি দেখাচ্ছি কি করে হচ্ছে, এই সাইডের ছবিটা দেখাচ্ছি, ওখানে জায়গা নেই বলে। ওকে, এর নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এর নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। ওকে, এর নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। দেখো এখানে শর্ত দেখো, তাহলে এখানটা এইচ পরমাণু আছে যেটি অক্সিজেনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, আর তার সঙ্গে দেখো তার সামনেকে দেখো ওর মধ্যে তড়িৎ মৌল আছে, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে। এই হাইড্রোজেন বন্ধনটাকে নাম দেওয়া আছে অন্তরাণবিক এইচ বন্ধন। দেখো একই অণুর মধ্যে হচ্ছে, যোগটা তো এইটা, যোগটা এইটা, তাহলে একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে। দেখো একই অণুর এটা একটা পার্ট এটা একটা পার্ট, দুটো পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাই এই যোগটাকে বলা হয় অন্তরাণবিক এইচ বন্ধন। অন্ত মানে নিজের মধ্যে।
এবং এই হাইড্রোজেন বন্ধনটি হয় শক্তিশালী হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী। শক্তিশালী কেন বলছি না, একই অণুর মধ্যে হচ্ছে মানে টাইট হয়ে যাচ্ছে অণুটি, আর বেশি হার্ড হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে শক্তিশালী এই বন্ধন। আর আন্ত মানে তাদের মধ্যে হয়, এখানে দেখাচ্ছি আমি, এখনই দেখাচ্ছিলাম যেটা এইচ এ, তার সামনে আবার একটা এইচ এ বেরো, এই যে এইচ, তার কাছে একটা এইটা যে তৈরি হলো এই বন্ধনটা, এটা কি একই অণুর মধ্যে হচ্ছে? একাধিক অণুর মধ্যে হচ্ছে, একই অণু না, একাধিক অণুর মধ্যে হয়, তাই এটা বলা হয় আন্তরাণবিক এইচ বন্ধন। এটা একই অণুর মধ্যে হয় না, একাধিক অণুর মধ্যে হয়, সেটা সম হতে পারে, সেটা অসম হতে পারে। তো নিশ্চয়ই ক্লিয়ার হলো তাহলে হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি এবং হাইড্রোজেন বন্ধন কত প্রকার সেই বিষয় নিয়ে ক্লিয়ার করলাম। আমরা নেক্সট ক্লাসে দেখাবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন কিভাবে কোনো একটি যৌগের ধর্মের পরিবর্তন ঘটায়। হাইড্রোজেন বন্ধন কিভাবে একটা যৌগের মধ্যে ধর্মের পরিবর্তন ঘটায় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাই নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে হাইড্রোজেন বন্ধনে কিভাবে কোনো একটি যৌগের ধর্মের পরিবর্তন ঘটাচ্ছে। ওকে, আজকে এতক্ষণ থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে। ওকে।